খেলা শেষ হয়ে গেল বন্ধু, একেবারে খেলা শেষ। 29 তারিখ দ্বিতীয় দফার ভোট শেষ এবং ভোট শেষের পর ছবি কিন্তু একেবারে পরিষ্কার। আমার কাছেও পরিষ্কার, আপনাদের কাছেও পরিষ্কার। কিন্তু সেই পরিষ্কার ছবিতে অ্যাকচুয়ালি আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের বিদায় ঘণ্টা। তৃণমূল একেবারে শেষ। তৃণমূল ফেরার মতন জায়গায় আর নেই। আজ থেকে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলতে শুরু করে দিন। 4 তারিখ সকালবেলা থেকে শুরু করে দুপুরবেলার মধ্যে চিত্রটা পরিষ্কার হয়ে যাবে। আমি যেটা বলছি, সাদা কাগজে এরকম একটা সাদা কাগজে আপনি লিখে রেখে দিন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় ভুলটা করেছেন? আমি প্রথম দিন থেকে দেখছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক ভুল করে যাচ্ছেন। আমরা সংবাদ মাধ্যম হিসেবে আমাদের প্রত্যেক দলের আলোচনা সমালোচনা করা হচ্ছে কর্তব্য, কিন্তু এবার ইচ্ছা করে করিনি। তিনি যা বলেন সেটাকেই বেদবাক্য হিসেবে মেনে নিতে হবে এমনটা তিনি মনে করেন। তাই তিনি যখন ঠিক করেছেন তার এবারের পলিসি, ভোটে যখন তার পলিসি নির্ধারণ করেছেন, তখন যে মারাত্মক ভুল হয়ে গেছে না, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় শেষ অবধি ধরতে পারেননি, শুধরাতে পারেননি। তিনি মনে করেছেন আমি যা বলবো মানুষ সেটাকেই গিলবে, খাবে, সেটাকেই বেদবাক্য বলে মনে করবে। কিন্তু একেবারে ভনিতা না করে আপনাদেরকে স্পষ্টভাবে বলি, এবারের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের পলিসিতে কোথায় ভুল হয়েছে। আইপ্যাক কি কাজ করেছে না কাজ করেছে, পুলিশ কি করেছে না কাজ করেছে, সেগুলো আলোচনা করার জন্য আমরা 6টা মাস সময় পাব। আজকে আপনাদেরকে স্পষ্টভাবে বলি, মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন থেকে এসআইআর এর বিরোধিতা করেছেন সেটা তার ভুল ছিল। এবারের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় তার ভোটারের জন্য পলিসি নির্ধারণ করেননি। মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকবার মমতা বন্দ্যোপাধ্যায়ের তুরুপের তাস হন সংখ্যালঘু। এবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুরুপের তাস মানে মমতা যাদের নিয়ে রাজনীতি করেছেন, যাদের জন্য রাজনীতি করেছেন, তারা তো ভোটারই নন। মমতা বন্দ্যোপাধ্যায় এবার এসআইআরে যাদের নাম বাদ গেছে তাদের জন্য পলিসি নির্ধারণ করেছেন। তাদেরকে এবারের ভোটে নিজের টার্গেট অডিয়েন্স মনে করেছেন এবং যারা ভোটার নন তাদের কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, তাদেরকে টার্গেট অডিয়েন্স মনে করছেন। আপনি যাদের জন্য লড়াই করছেন, গলা ফাটাচ্ছেন, তারা তো ভোটই দিতে পারবে না। যদি তারা ভোটই না দিতে পারে, তাহলে তাদের জন্য লড়াই করে আন্দোলন করে আপনার মিডিয়া হেডলাইন ম্যানেজমেন্ট হবে, কিন্তু ভোটে কি লাভ হবে? ভোটে তো যারা ভোটার তাদের কথা বলতে হবে। ভোটে যারা আপনার টার্গেট অডিয়েন্স মানে যারা ভোট দেবেন, তাদের আপনি কি ভালো করবেন মন্দ করবেন সেগুলো বলতে হবে। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের তুষ্টিকরণ তোষণের রাজনীতি করতে গিয়ে যেটা হয়েছে, সব থেকে তো বেশি নাম কেটেছে মুসলমানদের। যারা বলছেন হিন্দুদের নাম কেটেছে, তাদের একেবারে বলে রাখি, যেসব হিন্দুদের নাম কেটেছে তারা হচ্ছেন মৃত ভোটার। এবার মুসলিম তুষ্টিকরণের রাজনীতি করতে গিয়ে যেটা হয়েছে, মুসলিমদের তো প্রচুর অনুপ্রবেশকারীদের নাম কেটে গেছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় লস হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার দেখেছি যারা ভোটার নন, যাদেরকে জীবিত আছেন অথচ যাদেরকে মৃত ডিক্লেয়ার করা হয়েছে, তারা দাবি করেছেন 2-1 জন এরকম, তাদের নিয়ে রাজনীতি করেছেন, তাদের জন্য রাজনীতি করেছেন। ফলে তারা এবার অ্যাকচুয়ালি সংখ্যালঘু রাজনীতি করেছেন। 30% ভোটের জন্য রাজনীতি করেছেন, 20%, 10% ভোটের জন্য রাজনীতি করেছেন। আর বিজেপি এবার কি করেছে? 100% ভোটের জন্য রাজনীতি করেছে। একদিকে ভারতীয় জনতা পার্টি যেমন বলেছে যে আমরা মুসলমানের বিরোধী নই, স্পষ্টভাবে বলেছে। আপনারা দেখবেন যে বিগত 6 মাসে শুভেন্দু অধিকারীর যে চড়া সুর ছিল, যারা আমাদের ভোট দেয় না তাদের কথা ভাবা হবে না, এরকম কথা যেটা ছিল সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে। শুভেন্দু অধিকারীও রাষ্ট্রবাদী মুসলমানদের দলে নেওয়ার কথা বলেছেন। শ্রমিক ভট্টাচার্য তারা বলেছেন যে আমরা মুসলমানের হাতে পাথর বন্দুকের বদলে বই তুলে দিতে চাই, কলম তুলে দিতে চাই। তো যেখান থেকে পলিসি যে বিজেপির শিফট হয়েছে, সেই পলিসি শিফট হওয়ার ফলে বিজেপি কিন্তু বিরাট লাভ পেয়েছে। এবার সরাসরি আমরা চলে আসি ফলাফলে। কি হতে চলেছে ফলাফলে স্পষ্টভাবে বলি যে চাণক্য স্ট্র্যাটেজিজের যে এক্সিট পোল রয়েছে, তারা বলছে যে, এবং এটা এবিপি আনন্দ দেখিয়েছে, সব থেকে বহুল প্রচারিত সংবাদ মাধ্যম, তাদের
পলিসি নিয়ে আমাদের আপত্তি থাকতে পারে, কিন্তু তারা যে বহুল প্রচারিত এটা তো আমরা অস্বীকার করতে পারি না। চাণক্য স্ট্র্যাটেজিজের এক্সিট পোল বলছে বিজেপি 150 থেকে 160, অর্থাৎ বিজেপি সরকারে আসছে। তারা বলছে তৃণমূল কংগ্রেস 130 থেকে 140 পেতে পারে, কংগ্রেস 2 থেকে 4টে পেতে পারে, অন্যান্যরা মানে আইএসএফ, এজেইউপি, মিম এরা সবাই মিলে পেতে পারে 4টে থেকে 6টা। এবং আপনাদেরকে বলে রাখি যে মহাশূন্যে ভাসতে থাকা সিপিএম আরও বেশি মহাশূন্যের দিকে অগ্রসর হবে। আমাদের এক্সিট পোল কি বলছে তার আগে আরও বেশ কয়েকটা এক্সিট পোল আপনাদেরকে শুনিয়ে দিই। রিপাবলিক বাংলা কি বলছে? রিপাবলিক পোল অফ পোলস, PMARQ এক্সিট পোল ওয়েস্ট বেঙ্গল, তারা বলছে যে ভারতীয় জনতা পার্টি 150 থেকে 175টি আসন পেতে পারে। এটা কিন্তু আমি কার্যত বিশ্বাস করছি। আমাদের এক্সিট পোলে 159টা এসছে। সবশেষে বলবো যে আমাদের এক্সিট পোলে কতটা এসছে। আর আপনারা জানেন যে হাফ ওয়ে মার্ক মানে সংখ্যাগরিষ্ঠতা, সেটা আসছে মাত্র 148, অর্থাৎ 148 থেকে অনেক বেশি বিজেপি থাকবে। তৃণমূল কংগ্রেস 118 থেকে 138। আমি বিশ্বাস করি তৃণমূল কংগ্রেস 100 থেকে 110-এর মধ্যে থাকবে। এবং আদার্স যেটা বলা হচ্ছে 2 থেকে 6টা, আমি বিশ্বাস করি এটা 10টার উপরে যাবে। এটা আমার শুধু বিশ্বাস নয়, আমাদের যে সমীক্ষায় যেটা উঠে এসেছে। এবার আসি এবিপি নিউজ, এবিপি ম্যাট্রিজ, মানে এবিপি আনন্দ বলছি না, এবিপি নিউজ যেটা করেছে আর কি হিন্দিতে, তারা বলছে তৃণমূল 130 থেকে 40, অনেক বেশি তৃণমূলকে তারা দিয়েছে, কিন্তু তারাও বলছে যে 150 থেকে 160 ভারতীয় জনতা পার্টি, আদার্স 6 থেকে 10। এটা ঠিক আছে, অসুবিধার কিছু নেই। তারা সারা ভারতের ক্ষেত্রে করেছে। তারা আসামের ক্ষেত্রেও বিজেপিকে এগিয়ে রেখেছে, তামিলনাড়ুর ক্ষেত্রে এআইডিএমকে পিছিয়ে রেখেছে, ডিএমকে জোটকে এগিয়ে রেখেছে। অর্থাৎ তামিলনাড়ুতে এবারও বিজেপির ভালো ফলাফল হচ্ছে না বলে তারা বলছে। এবার এবিপি নিউজ আপনাদেরকে বলেই দিলাম, এবিপি আনন্দ বলে দিলাম, রিপাবলিক বাংলা বলে দিলাম। এবার আমাদের ফলাফল কি বলছে? আমরা যে এতদিন ধরে সমীক্ষা করলাম সেটা কি বলছে আমাদের, একদম শর্ট করে আপনাদেরকে বলি, এর আগেও একাধিকবার বলেছি। তো সেকেন্ড ফেজে পরে আসছি, ফার্স্ট ফেজ থেকে শুরু করি। কোচবিহারের 9টা আসন, বিজেপি পাবে 8টা, তৃণমূল পাবে 1টা। আলিপুরদুয়ারে 5টা সিট, 5টার 5টাই পাবে বিজেপি। জলপাইগুড়িতে 7খানা আসন, 7টাই পাবে বিজেপি। কালিম্পং দার্জিলিং মিলিয়ে 6টা আসন আছে, কালিম্পংয়ে 1টা আর দার্জিলিংয়ে 6টা। তো কালিম্পং দার্জিলিং মানে পাহাড়ে 6টাই সিট পাবে হচ্ছে ভারতীয় জনতা পার্টি। উত্তর দিনাজপুরে 9টা আসন রয়েছে, বিজেপি পাবে 5টা, তৃণমূল পাবে 4টে। দক্ষিণ দিনাজপুরে 6টা আসন আছে, বিজেপি পাবে 5টা, তৃণমূল 1টা পেতে পারে, সেটা হচ্ছে কুমারগঞ্জ আসনটা। মালদায় রয়েছে 12টা, বিজেপি এখানে 5টা থেকে 7টা পাবে, কংগ্রেস 3 থেকে 4টে, তৃণমূল ম্যাক্সিমাম 1টা-2টো। মালদায় খুব খারাপ ফল হবে তৃণমূল কংগ্রেসের। মুর্শিদাবাদে একটু ভালো ফলাফল হবে তৃণমূল কংগ্রেসের, 22টা আসন রয়েছে, এখানে বিজেপি পাবে 4টে থেকে 5টা, তৃণমূল কংগ্রেস পাবে 10টার মতো, কংগ্রেস পাবে 6টার মতো, জনতা উন্নয়ন পার্টি পাবে 2টোর মতো আসন। বীরভূমে 11টা আসন রয়েছে, 11টার মধ্যে বিজেপি পাবে 7 থেকে 8টা, তৃণমূল পাবে 3 থেকে 4টে। খেলা পুরো ঘুরে গেছে বীরভূমে। অনুব্রত মণ্ডল না খেলে দিয়েছে ওখানে, কাজল শেখের বিরুদ্ধে ভোটিং হয়েছে পুরোটা। পশ্চিম বর্ধমানে 9টা আসন রয়েছে, বিজেপি পাবে 8টা, তৃণমূল পাবে 1টা। বাঁকুড়ায় 12টা আসন আছে, বিজেপি পাবে 10 থেকে 11টা, তৃণমূল পাবে 1 থেকে 2টো সর্বোচ্চ। পুরুলিয়ায় 9টা আসন রয়েছে, বিজেপি 8টা, তৃণমূল 1টা। পূর্ব মেদিনীপুরে 16-0 হবে, শুভেন্দু অধিকারীর জেলায় তৃণমূল কংগ্রেস খাতা খুলতে পারবে না। পশ্চিম মেদিনীপুরে 15টা আসন, বিজেপি 10টা, তৃণমূল সর্বোচ্চ 5টা আসন পাবে। ঝাড়গ্রামে 4টি আসন রয়েছে, শুধুমাত্র একটি বিনপুরের আসন তৃণমূল পাবে, বিজেপি পাবে 3টি আসন। নদিয়ায় 17টি আসন রয়েছে, বিজেপি 14টি আসন পাবে, তৃণমূল 3টি আসন পেতে পারে সর্বোচ্চ। চাপড়া, তেহট্ট এবং পলাশিপাড়া। হুগলিতে 18টা আসন আছে, বিজেপি পাবে 11টা, তৃণমূল সর্বোচ্চ 7খানা। আর এটাও কিন্তু বাড়তে পারে, 11টা থেকে 13টা 14টার দিকেও হতে পারে। উত্তর 24 পরগনায় 33টা আসন রয়েছে, ভারতীয় জনতা পার্টি 18টি আসন পাবে, তৃণমূল পাবে মাত্র 15টি। এই যে উত্তর আর দক্ষিণ 24 পরগনা, এই 24 পরগনা হয়েই নবান্নের রাস্তাটা খোলে। সেই উত্তর 24 পরগনাতেও বিজেপি কিন্তু তৃণমূলকে টেক্কা দেবে। দক্ষিণ 24 পরগনায় 31টা আসন আছে, এখানে বিজেপি 2টো আসন পেতে পারে বলে মনে হচ্ছে, সর্বোচ্চ 2টো আসন। তবে এখন মনে হচ্ছে যে 2টো কিন্তু বেড়ে 3টে-4টেও হলেও হতে পারে। এখানে আইএসএফ সর্বনিম্ন 2টি আসন পাবে, সর্বোচ্চ 3টেও তারা পেতে পারে। তৃণমূল কংগ্রেস 25টার আশেপাশে তাদের ফিগার থাকবে। কলকাতা 11টা আসন আছে, বিজেপি 6টি আসন পাবে। হ্যাঁ, ঠিক শুনছেন আপনারা, বিজেপি 6টা আসন পাবে, তৃণমূল পাবে 5টা। হাওড়ায় 15টি আসন আছে, এইখানে একটু গন্ডগোলের জায়গা আছে। এখানে
আপনার বিজেপি 3-4টে সর্বোচ্চ পেতে পারে। আগে মনে হচ্ছিল বালির বাইরে কোথাও পাবে না ভারতীয় জনতা পার্টি, এবার মনে হচ্ছে যে 3-4টে মিনিমাম ভারতীয় জনতা পার্টি পাবে। তৃণমূল 11টা, 10টা-11টার কাছাকাছি এখানে কিন্তু থাকবে, সর্বোচ্চ 12টা হতে পারে, এর বেশি কিন্তু হবে না। এইসব মিলিয়ে আপনারা যদি হিসেব করেন তাহলে তৃণমূল কংগ্রেস মোটামুটি 160-65-র কাছাকাছি যাচ্ছে। বিজেপি 155-র নিচে নামবে না। আমাদের হিসেবে কিন্তু বিজেপি 165টার কাছাকাছি কিন্তু আসন পাবে, এবং এর কত বেশি যে পাবে, কারণ আমরা যেটা সমীক্ষা করেছি না, সেই সমীক্ষা আজকের ফলাফল নয়, আজকে ভোটিং হওয়ার পর যেরকম মনে হচ্ছে সেটা কিন্তু সব সমীক্ষার অঙ্কটা উল্টে দিয়েছে। আমরা যে এই সমীক্ষাটা করেছি সেটা কিন্তু নির্বাচনের আগে, ফার্স্ট ফেজ ইলেকশনেরও আগে, তখন থেকে পরিস্থিতি এখন ব্যাপক পরিবর্তন হয়েছে। ফলে 170-80 যদি হয়ে যায় আমরা কিন্তু অবাক হব না। কাউন্টিং এখনো বাকি আছে। আপনারা বলতেই পারেন যে কাউন্টিং এখনো বাকি আছে, আপনারা কি করে এত উৎসাহিত হচ্ছেন? বন্ধু, সকাল দেখলে বোঝা যায় দিনটা কেমন যাবে। তো ফার্স্ট ফেজ আর সেকেন্ড ফেজের ইলেকশনের পর পরিষ্কার বোঝা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে ক্ষমতা চলে গেছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী আমরা বলা শুরু করে দিয়েছি, এবং কাউন্টিংয়ে তারা কিচ্ছুটি করতে পারবেন না। তারা বুঝে গেছেন সকালটা কেমন, বিকেলটা কেমন হবে। কাউন্টিংয়ে কিচ্ছু করতে পারবে না, একদম ভয় দেখাতে পারবে না। ভয় দেখালে কলার ধরে বাইরে বের করে দেবে কাউন্টিং এজেন্টকে, সে যে রাজনৈতিক দলেরই হোক না কেন। এটা কিন্তু হবে, যা খুশি আর কাউন্টিংয়ে চলবে না। সেন্ট্রাল ফোর্স থাকবে, সেন্ট্রাল ফোর্সের ডান্ডাতে একদম তেল লাগানো আছে, এবং সেই তেল লাগানো ডান্ডা আজকে আমরা দেখলাম ভবানীপুরে। একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পাশে জয় হিন্দ ভবন, সেখানে শুভেন্দু অধিকারী একদম প্ল্যান মাফিং গেছিলেন। তিনি জানতেন যে ওখানে দুষ্কৃতীরা লুকিয়ে আছে, ভোটিংটা স্লো করার চেষ্টা করছে, ভোটিংটাকে প্রভাবিত করছে। আমি সেখানে ছিলাম, আরও অন্যান্য সংবাদ মাধ্যমরা সেখানে ছিলেন। সেই ফুটেজ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। একেবারে কেলিয়ে বৃন্দাবন দেখিয়ে দিয়েছে, কেলিয়ে বৃন্দাবন দেখিয়ে দিয়েছে চটি চাটালে। জয় বাংলা জয় শ্রীরাম হয়েছে, জয় বাংলা জয় বাংলা বলে চিৎকার করেছে কয়েকজন, তো করেছে অসুবিধার কিছু নেই। তারপর শুভেন্দু অধিকারী সেন্ট্রাল ফোর্সকে জানিয়েছেন, ইলেকশন কমিশনকে জানিয়েছেন। কালীঘাট থানার নির্দেশে বাটাম হয়েছে, আজকে কার্যত বাটাম হয়েছে, অনেকের ব্যাপক চোট লেগেছে। আমরা এটা কখনো ভেবেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের এলাকায় পুলিশের নির্দেশে লাঠিচার্জ হবে? আজকে সারাদিনে আপনারা ভাইপোকে দেখেছেন? ভাইপো এবার যদি দুবই পালিয়ে যায়, অবাক হবার কিছু থাকবে? ভোটে যাই ফলাফল হোক না কেন, আমরা এখানে ছিলাম, 2021-এ ছিলাম, 2024-এ ছিলাম, 2026-এও থাকবো, এবং 2021-এ আর 2024-এ যা হয়েছে 2026-এ সেটা হবে না। আমি ভারতীয় জনতা পার্টির কর্মীদের কাছে আবেদন করব, আপনারা জয়ের পরেও কোনো রকম বিশৃঙ্খলা করবেন না। আমরা কেন পরিবর্তন চাইছি? আমরা তো পরিস্থিতির পরিবর্তন চাইছি। এবার মানুষের, আমরা জানি ক্ষোভ আছে, ক্ষোভের বহিঃপ্রকাশ হবে। যারা জিতবে তারা নিজেদের ক্ষোভটাকে হয়তো প্রশমন করে রাখতে পারবেন না, কিন্তু অমিত শাহ যেটা বলেছেন 60 দিন এখানে সেন্ট্রাল ফোর্স থাকবে। আমি মনে করি যতই ক্ষোভ থাক, যারা যেভাবে অন্যায় করেছেন তাদের বিরুদ্ধে মামলা হোক, তারা জেল খাটুক, সব ঠিক আছে, কিন্তু আইন হাতে তুলে নেওয়া উচিত না। এবার হয়তো অনেকে আমার কথা শুনবেন না, আমার কিছু করার নেই। তবে একটা জিনিস আপনাদেরকে স্পষ্টভাবে বলে রাখি, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎ কিন্তু লেখা হয়ে গেছে, তিনি আর ফিরছেন না। তৃণমূল কংগ্রেস ইতিহাসের পাতায় জায়গা নিয়ে নেবে। তৃণমূল কংগ্রেসের আর ভবিষ্যৎ বলে কিছু নেই। যারা তৃণমূল কংগ্রেস করছেন তারা বিজেপিতে আসার চেষ্টা করবেন। সকলের কাছে বিজেপি যারা কর্মী আছেন নিচুতলা থেকে, আমি জানি যে বিজেপির একেবারে নিচুতলা থেকে শুরু করে শীর্ষ নেতৃত্ব প্রত্যেকে আমার ভিডিও দেখেন। আমি প্রত্যেকের কাছে করজোড়ে নিবেদন করছি, এই লড়াই পরিবর্তনের পক্ষের লড়াই। সকলে মিলে যেটা লড়া হয়েছে সেই লড়াইটাকে এইভাবে নষ্ট করবেন না। যারা বিজেপি কর্মীদের উপরে অন্যায় করেছে, অবিচার করেছে, তাদের দলে নেওয়া হবে না। তাদের যদি নেওয়ার চেষ্টা হয় পার্টি অফিসের ভিতরেই তাদের ফেলে মারা হবে। আমি কোনো অন্যায়কে সমর্থন করি না, আমি হিংসাকে সমর্থন করি না, কিন্তু ধর্ম রক্ষার জন্য ধর্মহিংসা করতে হয় এবং হবে।
কোনো চটিচাটা কোনো তৃণমূলীকে ভারতীয় জনতা পার্টিতে নেওয়া যাবে না। যারা এতদিন পরিবর্তনের বিরোধিতা করেছে তাদের কোনোভাবেই মধু খেতে 2026-এর পরে দেওয়া যাবে না। তারা বাড়িতে থাকবেন না বাংলা ছেড়ে চলে যাবেন, তাদের ব্যবসা থাকবে না ব্যবসা গুটিয়ে যাবে, তাদের এতদিনে যে ফুলে ফেপে মোটা হয়েছেন সেটা কি হবে সেটা আমাদের কোনো বক্তব্য নেই, কিন্তু তাদেরকে নতুন করে মধু খাওয়ার সুযোগ করে দেওয়া যাবে না। এই পরিবর্তনটা আমরা কিন্তু মধু খাওয়ার জন্য চাইনি। পরিবর্তনের পর আমরাও কিন্তু আবার ওয়াচডগের ভূমিকায় থাকব। নতুন যে সরকার আসবে তার ভালোকে ভালো বলবো, তার খারাপকে খারাপ কিন্তু বলবো আমরা, সেটা এখন থেকেই বলে দিচ্ছি। আমরা তবে গঠনমূলক সমালোচনা করব। আমরা কিন্তু প্রথম 1 বছর অন্তত 2 বছর এই যে নতুন সরকারটা আসবে তার চরম বিরোধিতা করব না, কারণ একটা সরকারকে সময় দিতে হবে এবং সরকারের দায়িত্ব হচ্ছে কাজ করা। সেই কাজ সরকার করবে কিনা আমাদের কিন্তু সেদিকে নজর থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।